আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। সরকার শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনা সবই বাস্তবায়ন করছে বললেন রাষ্ট্রপতি। মহান মে দিবসের কর্মসূচিতে ভাষণ। মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে নেতাকর্মীদের জমায়েত, বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লক্ষ্মীপুরে ছড়িয়ে পড়ছে হাম, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়া। আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালের শয্যা সংকট। এবং ইসরায়েলের গোলাবারুদ মজুদের খবরের মাঝেই ইরানের স্বল্পমেয়াদী হামলায় যুক্তরাষ্ট্রের পরিকল্পনা। পারমাণবিক সক্ষমতা রক্ষায় তেহরানের বার্তা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, শ্রমিকদের কল্যাণে ঘোষণা করা কর্মপরিকল্পনা সবগুলোই ধাপে ধাপে বাস্তবায়ন করছে সরকার। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের বক্তৃতায় রাষ্ট্রপতি বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও সংহতির ঐতিহাসিক দিন। শ্রমজীবী মানুষের প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মমত্ববোধের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব গ্রহণের পরপরই মে দিবসের জনসমাবেশে গর্বের সাথে নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দেন। পরবর্তী সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রেখে শ্রমিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। আজকের এই তাৎপর্যপূর্ণ দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রমজীবী মানুষের প্রতি মমত্ববোধের কথা। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রেখে শ্রমিকদের একাধিক সমাবেশে শ্রমিক সমাজের সঙ্গে একত্রতা ঘোষণা করেন। তিনি শ্রম আইন 2006 প্রণয়ন ও শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা সহ শ্রমিকের অধিকার, কর্মসংস্থান ও কল্যাণের ভিতকে আরও বিস্তৃত করেছিলেন। মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে বিএনপি সমাবেশে শ্রমিক জনতা যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে ঢাকায় প্রথম সমাবেশে বক্তৃতা করবেন তারেক রহমান। সেখানে আছেন আক্তার হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার, আপনি রয়েছেন নয়াপল্টনের সমাবেশ স্থলে। সমাবেশের পরিস্থিতি কি দেখছেন? কখন শুরু হবে সমাবেশ? 140 বছর আগে অর্থাৎ 1886 সাল থেকে শ্রমিকের মর্যাদা ও অধিকার রক্ষার যে লড়াই সংগ্রাম শুরু হয়েছে, সেই দিবসকে স্মরণ করে কিন্তু আজ নয়াপল্টনে জড়ো হয়েছে। আমরা দেখছি লাখো শ্রমিক জনতার উপস্থিতি হবে এমনটাই আশা করছে বিএনপি। বিএনপির যে সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই আজকের এই শ্রমিক সমাবেশে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কার্যক্রম কিছুটা শুরু হয়েছে। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা অর্থাৎ জাসাসের শিল্পীরা গান গেয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আগত নেতাকর্মীদের তারা উজ্জীবিত রাখার চেষ্টা করছে। তবে সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে বেলা 3টায়, যেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে। ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এটি তার ঢাকায় প্রথম কোনো জনসমাবেশে বক্তব্য রাখা। বিশেষ করে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বিএনপির দলের পক্ষ থেকেও নানান প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে মঞ্চ সহ সার্বিক প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে পুরো নয়াপল্টন এলাকা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সকাল থেকেই ঢাকা সহ বিভিন্ন জেলা শহর থেকেও নেতাকর্মীরা এসেছে এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু মিছিল নিয়ে
ডাক ঢোল পিটিয়ে অর্থাৎ উৎসব করে কিন্তু এই সমাবেশে যোগ দিচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ফকিরাপুল মোড় থেকে কাকরাইল পর্যন্ত এই যে জনসমাবেশ এখনই তা ছাপিয়ে গেছে। রাস্তার এক পাশ কিন্তু পুরো নেতাকর্মীদের অবস্থান তারা করছে এবং তারা বেশ শ্রমিকদের অধিকার রক্ষায় তারা নানান বক্তব্য তারা রাখছেন। এবং বিএনপির পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে এবার একটি ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন আমেজে এই শ্রমিক দিবস তারা পালন করছেন। যদিও সেই দীর্ঘ শতাধিক মানে 100 বছরের পুরনো এই লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রাম এখনও চলছে। তবে বিএনপি কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারে শ্রমিকের অধিকার মর্যাদা প্রতিষ্ঠার জন্য নানা প্রতিশ্রুতি দিয়েছে এবং বিএনপি বলছে তারা ধীরে ধীরে সেগুলো বাস্তবায়ন করবে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি সহজে বা শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহজেই সমস্যাগুলি রয়েছে সেই সমস্যার সমাধান করবেন। এবং আজকের সমাবেশ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও একটি দিক নির্দেশনা দেবেন বলেই প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। এই ছিল আমার কাছে বিএনপির শ্রমিক সমাবেশের সর্বশেষ খবর। সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে এবার নবপ্রভাত এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম শাখার উদ্যোগে আলোচনা সভা ও র্যালি হয়েছে। সভায় শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। রাজশাহীতে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। রংপুরেও র্যালি ও আলোচনা সভা হয়েছে। উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মোতালেব সরকার। দিবসটি ঘিরে বিভিন্ন সংগঠন র্যালি, আলোচনা সভা সহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। ময়মনসিংহের র্যালি আলোচনা সভায় দিবসটি পালন করেছে জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর সহ বিভিন্ন শ্রমিক সংগঠন। টাঙ্গাইলে মহান মে দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কাঙালি ভোজ সহ নানা কর্মসূচি পালন করা হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। পটুয়াখালীতে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুল আলম। এছাড়াও জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করে। গাজীপুরে শ্রমিকদের সকল মামলা প্রত্যাহার সহ 14 দফা দাবিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে শ্রমিকরা। শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদের আয়োজনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগরের সভাপতি শফিউল আলম র্যালিতে নেতৃত্ব দেন। শরীয়তপুরে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে জেলা সিএনজি, অটোরিকশা, ইজি বাইক, হালকা বাহন শ্রমিক ফেডারেশন ও আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। কুড়িগ্রামের র্যালি, শ্রমিক সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। নীলফামারীতে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা হয়েছে। মেহেরপুরে আলোচনা সভা ও র্যালির মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। লক্ষ্মীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র্যালি ও সমাবেশ হয়েছে। নড়াইলে জেলা প্রশাসন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়। এছাড়াও যশোর, ঝালকাঠি, ঠাকুরগাঁও, ফেনী, চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুরে নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রধানমন্ত্রী হওয়ার পর শনিবার প্রথমবারের মতো সিলেট যাচ্ছেন তারেক রহমান। সফরকে কেন্দ্র করে পূর্ণভূমি সিলেটে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। সফরে তিনি সুরমা নদীর তীরবর্তী প্রকল্প ও বাসিয়া নদীর খনন কাজের উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সিলেট পৌঁছে মাজার জিয়ারত শেষে সুরমা নদীকে ঘিরে সিলেট সিটি কর্পোরেশনের নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সিলেট সদর উপজেলার কান্দিগাঁও এলাকার মাসুকগঞ্জে বাসিয়া নদী খনন কাজ ও পরে সিলেট স্টেডিয়ামে দেশব্যাপী নতুন কুড়ি স্পোর্টস 2026 ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সবশেষে স্থানীয় শিল্পকলা একাডেমিতে দলের স্থানীয় নেতাকর্মীদের সাথে মিলিত হবেন তিনি। আমরা সিলেটবাসী খুব আনন্দিত তাই সিলেট সফর করবা যে আমাদের দাবি দেওয়া যে অল্প বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে যায়, এগুলা যদি তাই একটু খেয়াল নজর করেন মোটামুটি সিলেট শহরও জলাবদ্ধ হইতো না। অনেক উন্নয়ন প্রকল্প নিয়ে আসতেছেন আমাদের প্রধানমন্ত্রী সিলেটের জন্য।
এটা আমাদের সিলেটবাসীদের জন্য সুখবর এবং আমি একজন সিলেট হিসেবে অত্যন্ত আনন্দের বিষয়। আমরা চাইবো এই যে উভয় পারে প্রায় 5 লক্ষ হেক্টর জমি আছে, এই 5 লক্ষ হেক্টর জমি যদি চাষাবাদের আওতায় আনা যায় তাহলে প্রায় 5 লক্ষ কৃষক উপকৃত হবে। প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিও উজ্জীবিত। কর্মসূচি সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর এই সফর সফলের জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছে শীর্ষ নেতারা। গ্রামীণ অবকাঠামো বলেন সবগুলোতেই আমরা একযোগে কাজ শুরু করেছি। আশা রাখি আমরা সিলেটে দৃশ্যমান আমাদের উন্নয়নগুলো দেখা যাবে, তার কারণ অনেকগুলো উন্নয়ন প্রকল্প আসলে স্থবির ছিল, সেটাকে আমরা দৃশ্যমান করার জন্য কাজ করে যাচ্ছি। এই সফরের মাধ্যমে সিলেটে ঝিমিয়ে পড়া প্রকল্পগুলো আবার সচল হবে এবং এর সুফল দীর্ঘ মেয়াদে পাওয়া যাবে, এটাই প্রত্যাশা সবার। আল মুকসিদ, চ্যানেল আই। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, যখন এত কার্ড দেওয়া হচ্ছে তখন শ্রমিকদের জন্য কেন নয়। রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে মহান মে দিবসের শ্রমিক সমাবেশে তিনি বলেন, সরকার যাতে শ্রমিকদের অধিকার পূর্ণ বাস্তবায়ন করে। সরকারি দলের সাথে বিরোধী দলের ভাগাভাগির নির্বাচন হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ইসলামী আন্দোলন গুপ্ত রাজনীতি করে না। বিরোধী দল সংসদ দাঁড়িয়ে বলে আমরা বিরোধী দল না, আবার সরকারি দল তারা বলে না আপনারা বিরোধী দল, আপনারা বিরোধী দল না, এই বক্তব্য আপনাদের ঠিক না। আজীব ব্যাপার, মানে কি যে করবে দিশাই পায় না, না সরকারি দল না বিরোধী দল। চুক্তিবদ্ধ তো সরকারি দলের সাথে বিরোধী দলের সাথে চুক্তি হয়েছে, আপনাদের এত সিট, আপনাদের এত সিট। গত নির্বাচন ভাগাভাগি নির্বাচন হয়েছে, জনগণের ভোটে নির্বাচন হয় নাই। লক্ষ্মীপুরে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে হাম, জ্বর, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া। 50 শয্যার হাসপাতালে চলছে 400 থেকে 450 রোগীর চিকিৎসা সেবা। মৃত্যু হয়েছে এক শিশুর। লক্ষ্মীপুর থেকে মহিউদ্দিন মুরাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। শুধু শিশু নয়, হাসপাতালে হামে আক্রান্ত কিশোর বয়সী রোগীদেরও ভর্তি হতে দেখা গেছে। একদিনেই ভর্তি হয়েছে 36 জন হামের রোগী। প্রতিদিনই এর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর পাশাপাশি রয়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ অন্যান্য রোগীর চাপ। সেবা দিতে হিমশিম খাচ্ছে নার্স ও চিকিৎসকরা। আমাদের এখানে এখন শিশু রোগীর চাপ খুব বেশি। যেমন আমাদের এখানে আপনি জানেন যে 15 শয্যার শিশু ইউনিট আছে, কিন্তু আজকে আমাদের শিশু ওয়ার্ডে 114 জন রোগী ভর্তি। এর বাইরেও ডায়রিয়া ওয়ার্ডে প্রায় 30 জন রোগী ভর্তি আছে। আরও বেশ কিছু রোগী আমরা পাচ্ছি, যেমন চিকেন পক্স এখন বেড়ে গিয়েছে, ডায়রিয়া রোগী আছে, সাথে সাথে যে সিজনাল যে আরও অসুখগুলো অনেক বাচ্চা, নিউমোনিয়া, অ্যাকুট এক্সারশন, অ্যাজমা, ব্রঙ্কিওলাইটিস, এই রোগীগুলো বেশ ভর্তি আছে। প্রতিটি শয্যায় 3 থেকে 4 জন রোগী ভর্তি রয়েছেন। শয্যা না পেয়ে হাসপাতালের মেঝে, বারান্দা এবং সিঁড়ির পাশেই ঠাঁই নিয়েছে রোগীরা। জ্বর, পায়খানা, কাশি, মানে সবকিছুই আসছে, এই গায়ে বিছিয়ে গেছে, তারপরে মুখে খাইতে পারে না, বমি। প্রথমে মনে করেন আপনার সর্দি কাশি জ্বর ছিল, এখন 3 দিনের মাথায় আমি যখন হাসপাতালে ভর্তি করছি, করার পরে হামের প্রবলেম ধরা গেছে। ইয়ারা আনছি এই সাধারণ বিশুদ্ধবারে টেস্ট আনছি, আর ইয়ারে আমরা ডাক্তার আছে না প্রাইভেটে নিয়ে দেখাচ্ছি। হাসপাতালে জনবল সংকটের পাশাপাশি রয়েছে ওষুধ সংকটও। শীঘ্রই লক্ষ্মীপুরের স্বাস্থ্য বিভাগের উন্নতি ঘটবে, মানুষ নির্বিঘ্নে সেবা পাবে, এমনটাই প্রত্যাশা সকলের। আল মুকসিদ, চ্যানেল আই। এ পর্যায়ে ইরান যুদ্ধের 63তম দিন। আবারও যুদ্ধের দামামা বেজে ওঠার শঙ্কায় মধ্যপ্রাচ্য। মাত্র একদিনে প্রায় 6,500 টন গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম মজুত করেছে ইসরায়েল। ইরানের স্বল্পমেয়াদী হামলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, যে কোনো মূল্যে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষা করবে তেহরান। এদিকে দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলায় কমপক্ষে 28 জন নিহত হয়েছে। রিয়াজ ইসলামের রিপোর্টে বিস্তারিত। যুদ্ধের মাঠে লড়াই নেই, কূটনৈতিক অগ্রগতিও নেই, কার্যত বন্ধ হরমুজ প্রণালী। এমনই এক বাস্তবতায় ইরানের স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী একগুচ্ছ হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। বিবিসির খবর, ট্রাম্প এখনও এই পরিকল্পনার অনুমোদন দেননি, বরং
তিনি ইরানের বিরুদ্ধে চলা নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ বজায় রাখাকে প্রাধান্য দিচ্ছেন। এই নীতিকে ট্রাম্প বোমার চেয়েও কার্যকর বলে উল্লেখ করেছেন। যুদ্ধে যুক্তরাষ্ট্রের লজ্জাজনক ব্যর্থতা হয়েছে দাবি করে হরমুজ প্রণালীতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে বিবৃতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। তিনি বলেন, ইরানিরা দেশের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে তাদের জাতীয় পুঁজি হিসেবে দেখে। ভূমি, নৌ ও আকাশ সীমান্তের মতোই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকেও রক্ষা করবে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, ইরান যাতে ভবিষ্যতে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আর হুমকি হতে না পারে তা নিশ্চিত করা হবে। দুটি জাহাজ ও বেশ কয়েকটি উড়োজাহাজে করে প্রচুর সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ ইসরায়েলে আনার কথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। লেবাননের 10 কিলোমিটার ভিতরে ইসরায়েলি বাহিনী ঢুকে পড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় 60টি গ্রামকে শত্রুমুক্ত ঘোষণা করেছে তারা। লেবাননের দক্ষিণাঞ্চলের কান্ত্রা গ্রামে হিজবুল্লাহর বিস্ফোরকপূর্ণ ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত হয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে আরো যা থাকছে: ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের তৃতীয় ম্যাচ শনিবার মিরপুর হোম অফ ক্রিকেটে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত দুই দল। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। রাজধানীর নটরডেম কলেজে চলছে দেশের অন্যতম বড় গণিত উৎসব, ষষ্ঠ ন্যাশনাল ম্যাথ ফেস্টিভ্যাল। নটরডেম ম্যাথ ক্লাবের দুদিনের এই আয়োজনে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। উদ্দেশ্য গণিতের ভীতি দূর করে বাস্তব জীবনের সমস্যা সমাধানে যৌক্তিক কৌশল শেখানো। আরও জানাচ্ছেন মিথিলা নাজদিন। গণিতের প্রতিটি সমস্যা একটি হায়ারোগ্লিফিক্সের ধাঁধা, যার সমাধানগুলো শিক্ষার্থীদের নিয়ে যাবে পিরামিডের চূড়ায়। তাই তো এবারের ষষ্ঠ ন্যাশনাল ম্যাথ ফেস্টিভ্যাল 2026 এর আসরের থিম প্রাচীন মিশর। নটরডেম ম্যাথ ক্লাবের আয়োজনে দুদিনব্যাপী গণিত উৎসবের উদ্বোধনী আয়োজন হয়ে ওঠে বর্ণিল। ম্যাথ ছাড়া বিজ্ঞান অনুশীলন বা রিসার্চ করাও সম্ভব নয়। বিজ্ঞানের জন্য সেই ম্যাথ একান্তই প্রয়োজন। আজ এবং আগামীকাল এই দুদিনের বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তোমাদের মাঝে যে সুপ্ত মেধা, তার একটা সৃজনশীল বিকাশের আয়োজন করবে। দুদিনের এ উৎসবে সারা দেশের 200-র বেশি শিক্ষা প্রতিষ্ঠানের 3000-এর মতো শিক্ষার্থী অংশ নিয়েছে। আমার নাম ওমরা আবাবিল, আমি ক্লাস 5-এ পড়ি, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রামে। কিউরিওসিটি ছিল যে ম্যাথ অলিম্পিয়াড কেমন, সো আমি দিছি আর কি। আমার নাম আমিদ আজম তালুকদার, আমি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ স্কুল থেকে এসেছি। আমি ম্যাথ ইন মোশন, ম্যাথ অলিম্পিয়াড আর পাজল ম্যানিয়াতে অংশগ্রহণ করেছি। এখানে আমরা বিভিন্ন পোস্টার, ওয়াল ম্যাগাজিন ইত্যাদি ডিজাইন করে এক্সিবিশন করছি। এই যে আমরা যে ইভেন্টগুলোতে অ্যাটেন্ড করছি, এই অ্যাটেন্ড করার মাধ্যমে আমরা খুব ভালোভাবে এবং খুব মজার সাথে বিভিন্ন জিনিস শিখতে পারছি। তানজিমুল উলুম ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল থেকে হচ্ছে 26 জন শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে আর কি। তারা খুব এক্সাইটেড ছিল এখানে আসার জন্য। গণিত অলিম্পিয়াড, আইকিউ অলিম্পিয়াড, পাজল ম্যানিয়া, ইন্টিগ্রেশন বি, ট্রেজার হান্ট, একক ও দলগত প্রতিযোগিতা এবং কুইজ সহ মোট 22টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। ম্যাথমেটিক্সের দৈনন্দিন জীবনে যত কাজে লাগে আর কি, প্রত্যেকটি শাখা সবগুলোই আমরা এখানে তুলে ধরেছি। দ্য ম্যাথমেটিক্যাল ইনফরমেশনস বিহাইন্ড দ্য ক্রিয়েশন অফ দ্য পিরামিড। আমরা আমাদের ওয়াল ম্যাগাজিনের মধ্যে ম্যাথের ইম্পর্টেন্ট ব্রাঞ্চগুলো তুলে ধরতে চেয়েছি, যেমন অ্যালজেব্রা, জিওমেট্রি, অ্যারিথমেটিক্স, তারপর ইনফিনিটি, গোল্ডেন রেশিও, যেটার মাধ্যমে মোনালিসা বানানো হয়েছিল। আমরা যে এখানে গোল্ডেন রেশিও নিয়ে করেছি, এটা কিন্তু আমাদের জন্য এখন নতুন টপিক। আনন্দের সাথে গণিত শিখতে এমন আয়োজনের বিকল্প নেই বলেছেন আয়োজক সহ অংশগ্রহণকারীরা। আমরা সব কিছুতেই ম্যাথমেটিক্সকে প্রাধান্য দিই। সব কিছু, আমাদের ফিলোসফি, আমাদের দর্শন, আমাদের আদর্শ, সব কিছু ম্যাথমেটিক্সের সাথে রিলেটেড। আমরা বিশ্বাস করি যে আমাদের স্টুডেন্টরা যদি সবসময় এই এনভায়রনমেন্টের মধ্যে থাকে, তাহলে যারা যেন ভালো মানুষ হবে, ঠিক একইভাবে তারা গণিত চর্চা আগ্রহী হবে। সব সেগমেন্টেই পুরো ক্যাম্পাস জুড়ে এক্সাম হচ্ছে। আমি রায়ান রিদওয়ান, আমি নটরডেম ম্যাথ ক্লাবের একজন এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করছি। প্রত্যেকটা কাজ এমনভাবে ওদেরকে শেখানো হয় এবং তাদের ভিতরে অটোমেটিক্যালি লিডারশিপ গ্রো করে।
তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি মোট 4টি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা এসব সেগমেন্টে অংশ নেয়। প্রতিটি সেগমেন্টের প্রত্যেক ক্যাটাগরির সেরাদের পুরস্কার দেওয়া হবে। মিথিলা নাসনীন, চ্যানেল আই, ঢাকা। জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। উপকূলীয় জেলা ভোলায় জনপ্রিয় হয়ে উঠছে পেঁয়াজ চাষ। বাজারে পেঁয়াজের দামের ওঠানামার মধ্যেই অনেক কৃষক নতুন সম্ভাবনা দেখছেন এই ফসলে। চলতি মৌসুমে ভালো ফলন হওয়ায় মাঠ থেকে পেঁয়াজ তোলা, শুকানো, সংরক্ষণ ও বীজ রাখায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ভোলা থেকে হারুনের রশিদের তথ্য ও ভিডিও চিত্রে আলবুকসিদের রিপোর্ট। ভোলার বিভিন্ন এলাকায় এখন পেঁয়াজ তোলার মৌসুম। মাঠ জুড়ে কৃষকের ব্যস্ততা। কেউ পেঁয়াজ তুলছেন, আবার কেউ সংরক্ষণের প্রস্তুতি নিচ্ছেন, আবার অনেকে আগামী বছরের জন্য বীজ সংরক্ষণ করে রাখছেন। অনেকে ইতোমধ্যে বাজারে পেঁয়াজ বিক্রিও শুরু করেছেন। এই বছরে প্রথমেই করলাম, ফলন খুব ভালো হয়েছে। তো কিছু তুলছি আর কিছু এমন আছে বীজের জন্য রাখছি আগামীতে করার জন্য। গ্রীষ্মকালীন পেঁয়াজটা করে বাজার রেট একটু ভালো পাই। বছরই প্রথম সিজনে আমরা এই পেঁয়াজ করছিলাম, অনেক ভালো ফলনই আল্লাহ আমাদের দিয়েছে। নিজে খাইও ইনশাল্লাহ কিছু বিক্রি করতে পারবো। পেঁয়াজ কিছু বেচছি এবং কিছু ঘরে রাহি করছি। যদি আল্লাহ হাতে বাঁচেরা আমি আগামী বছরে এই বর্ষাকালীন এই পেঁয়াজটা আমরা করব। উন্নত জাতের বীজ এবং কৃষি বিভাগের পরামর্শের পাশাপাশি গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহযোগিতায় এবছর ভোলায় পেঁয়াজের আবাদ বেড়েছে। তারা নিজেরাই বীজ উৎপাদন করতেছে, আমরা আমাদের কোল্ড স্টোরেজের মাধ্যমে নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করে বাজারজাত করব। কৃষকদের আগ্রহ বাড়ার কারণে ভোলায় পেঁয়াজের চাষের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে বলে জানান কৃষি বিভাগ। কৃষি বিভাগের প্রয়োজনীয় টেকনিক্যাল সহায়তা এবং রোগ পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য এবার তুলনামূলকভাবে পেঁয়াজের আবাদ গত বছরের চেয়ে বেশি হয়েছে এবং কৃষকও ফলন বেশ ভালো পেয়েছে। ভবিষ্যতে পেঁয়াজের উৎপাদনে এবং আবাদে আরও অধিকতর কৃষক আগ্রহী হবে এবং এই বিষয়ে কৃষি বিভাগের যত সহায়তা সেটা আমরা করে যাব। চলতি মৌসুমে জেলায় প্রায় 234 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে এবং উৎপাদন হয়েছে প্রায় 2808 মেট্রিক টন। এর মধ্যে সদর ও বোরহানউদ্দিন উপজেলার উল্লেখযোগ্য পরিমাণ জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে চলছে মধু আহরণ মৌসুম। দেশ বিদেশে সুনাম অর্জন করা জিআই পণ্য বনের প্রাকৃতিক মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মোয়ালিরা। সংশ্লিষ্টরা বলছেন, মৌয়ালদের প্রশিক্ষণ দিলে জীববৈচিত্র্য যেমন রক্ষা পাবে, তেমনি বাড়বে মধু আহরণ। আল আমিনের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। খলিশা, গরান, কেওড়া সহ নানা প্রজাতির ফুলের প্রাচুর্য রয়েছে সুন্দরবনে। এসব ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে মৌমাছির দল। ভরা মৌসুমে এসব মধু সংগ্রহে নামেন মৌয়ালরা। স্বাদ, ঘ্রাণ আর গুণগত মানে অনন্য প্রাকৃতিক এই মধু। ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে সুন্দরবনের খলিশা ফুলের মধু। তাই তো একদিকে দস্যু, অন্যদিকে বাঘের আতঙ্ককে উপেক্ষা করে জীবিকার টানে গহীন বনে মৌয়ালরা। খাঁটি মধু, এই মধু আমরা বিক্রয় করে আমাদের জীবন জীবিকা উন্নয়ন হয়, দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়। আপনার এই সংগ্রহ করে আমরা বহুত কষ্ট করে, বুঝছেন, চাক মিলাই তো অনেক কষ্ট হয়। 15 দিন পাশকর্ম করে আইসে ঘাটে আইসে আবার দাম এরকম 2 মাস চলবে। ন্যায্য দামটা পাই, ন্যায্য মূল্যটা যেন আমরা পাই। মোয়াল ও বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিতে টহল বাড়িয়েছে বন বিভাগ। তো বন বিভাগ, কোস্টগার্ড, পুলিশ এবং সকল আইন শৃঙ্খলা বাহিনী যদি সার্বিক সহযোগিতা করে, তাহলে মোয়ালরা তাদের মধু আহরণ সুন্দরভাবে করতে পারবে। বাস্তুতন্ত্র রক্ষার পাশাপাশি মধু সংগ্রহে মোয়ালদের প্রশিক্ষণ দেওয়া জরুরি বলছেন সংশ্লিষ্টরা। তবে গত বছর আমাদের 218টি পাস হয়েছিল। মৌয়ালরা যেন অন্তত রাত্রিবেলা আমাদের ক্যাম্পগুলোতে থাকতে পারে, একটা নিরাপত্তা যেন তাদের জন্য একটু আমরা নিশ্চিত করতে পারি। তথ্য বলছে, চলতি বছর পূর্ব সুন্দরবনের প্রাকৃতিক চাক থেকে 700 কুইন্টাল মধু ও 200 কুইন্টাল মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর।
ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের পর্দা নামছে শনিবার দুপুর 2টায়। মিরপুরে হোম অফ ক্রিকেটে তৃতীয় ম্যাচ দিয়ে সিরিজটি শেষ হতে যাচ্ছে। 3 ম্যাচ সিরিজের প্রথমটি জিতে টাইগাররা এগিয়ে আছে। তৃতীয় ম্যাচের চলতি ধারা বিবরণী প্রচার করবে রেডিও ভূমি, মোবাইল অ্যাপ 92.8 FM। এই সফরে ওডিআই সিরিজে নিউজিল্যান্ডকে 2-1 ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সাফল্যে সেই ধারা বজায় রেখে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে 9ম স্থানে থাকা টাইগাররা দ্বিতীয় স্থানে থাকা ব্ল্যাক ক্যাপসকে হারানোর লক্ষ্য নিয়ে হোম অফ ক্রিকেটের শেষ প্রস্তুতি সেরেছে। এই সিরিজ জিতলে 2026-এর টি-20 বিশ্বকাপ খেলতে না পারা বাংলাদেশ দলের আক্ষেপ কিছুটা কমবে। চট্টগ্রামে দ্বিতীয় টি-20 বৃষ্টিতে ভেসে যাওয়ায় শনিবারের ম্যাচে হার এড়ালেই বাংলাদেশ সবশেষ আইসিসি টি-20 বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ডকে হারানোর অসাধারণ সাফল্য অর্জন করবে। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। সরকার শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনার সবই বাস্তবায়ন করছে বললেন রাষ্ট্রপতি। মহান মে দিবসের কর্মসূচিতে ভাষণ। মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে নেতা কর্মীদের জমায়েত, বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লক্ষ্মীপুরে ছড়িয়ে পড়ছে হাম, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়া। আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে শয্যা সংকট। এবং ইসরায়েলের গোলাবারুদ মজুদের খবরের মাঝেই ইরানের স্বল্পমেয়াদী হামলায় যুক্তরাষ্ট্রের পরিকল্পনা। পারমাণবিক সক্ষমতা রক্ষায় তেহরানের বার্তা। প্রিয় দর্শক, শেষ করছি সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।